হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা 2026 এর পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা একটা সিভিল আপিলের ড্রাফটিং শিখব। তা আমি আপনাদেরকে সিভিল আপিলের ড্রাফটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রথমেই আমি সিভিল আপিলের ড্রাফটিংয়ের যে ফরম্যাট সেই ফরম্যাট সম্পর্কে আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে চাচ্ছি। দেখেন, সিভিল আপিলের ড্রাফটিংয়ের যে ফরম্যাট সেই ফরম্যাটে আপনার কোনটার পরে কোনটা কি হবে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমেই আমাদেরকে কিন্তু ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। কিসের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, নিম্ন আদালতে যে রায়টা হয়েছে ওইটা যে ডিস্ট্রিক্টে হয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আমাদেরকে সবার প্রথমে লিখতে হবে। এবং ডিস্ট্রিক্ট লেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে ডিস্ট্রিক্টটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, বড় হাতের লিখতে হবে। তাহলে প্রথমে আমরা ডিস্ট্রিক্ট লিখব, এরপরে আমাদেরকে কি করতে হবে, কোর্টের নাম ও এখতিয়ার লিখতে হবে। কোর্টের নাম, তার মানে 2 নম্বর পয়েন্টে আমাদের চলে আসতেছে কি, কোর্টের নাম ও এখতিয়ার। কিভাবে লিখবেন দেখেন, কোথায় আপনি আপিল করবেন, অবশ্যই সুপ্রিম কোর্টে করবেন। তাহলে সুপ্রিম কোর্টের নামটা এইভাবে লিখতে হবে যে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সুপ্রিম কোর্টের কোন ডিভিশনে আপনি আপিলটা করতেছেন, হাইকোর্ট ডিভিশনে করতেছেন, তাহলে আপনি প্রথমে লিখবেন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তার নিচে লিখবেন হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এবং আপনি যেহেতু সিভিল আপিল করবেন, সিভিল আপিল ফাইল করবেন, তাহলে আপনার জুরিসডিকশনটা কি হবে, সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তার নিচে হচ্ছে হাইকোর্ট ডিভিশন, তার নিচে হচ্ছে কি, সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন। এরপরে 3 নম্বর পয়েন্টে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমি আপিলটা কিসের এগেইনস্টে করতেছি সেটা আমাদেরকে কি করতে হবে, উল্লেখ করতে হবে। আপিলটা আমরা করতেছি কি, ডিক্রি অথবা অর্ডারের এগেইনস্টে। তাহলে আমাদেরকে লিখতে হবে মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি অথবা মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল অর্ডার। এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্টে এসে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদেরকে আপিলের নাম্বারটা উল্লেখ করতে হবে। আপিলের নাম্বার বুঝতে পারছেন কিনা, ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ... 2026, ফার্স্ট আপিল নাম্বার ... 2026। তার মানে আমাদেরকে আপিলের নাম্বারটা উল্লেখ করতে হবে। তারপরে আসি আমরা, তারপরে আমাদেরকে কিন্তু একটা ইন দ্য ম্যাটার অফ উল্লেখ করতে হবে। এই ইন দ্য ম্যাটার অফ উল্লেখ করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পক্ষগণের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে। যে ব্যক্তি আপিলটা দায়ের করবে তার নাম হবে হচ্ছে অ্যাপিলেন্ট। যদি প্লেইনটিফ আপিল করে তাহলে প্লেইনটিফ অ্যাপিলেন্ট লিখবো আমরা, যদি ডিফেন্ডেন্ট আপিল করে তাহলে আমরা ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট লিখবো। বুঝতে পারছি কিনা? তাহলে দেখেন, পক্ষগণের নাম ঠিকানা লেখার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি যে কোনো একটা নাম ঠিকানা আপনি কি করবেন, লিখে দিবেন। লিখে দিয়ে আপনি কি করবেন দেখেন, প্লেইনটিফ অ্যাপিলেন্ট লিখছি আমরা এখানে। কেন প্লেইনটিফ অ্যাপিলেন্ট লিখলাম, তার কারণ হচ্ছে যে এখানে আপিলটা দায়ের করতেছে হচ্ছে প্লেইনটিফ, এই জন্য আমরা এখানে লিখেছি কি, প্লেইনটিফ অ্যাপিলেন্ট লিখেছি। এরপরে আমাদেরকে একটা ভার্সেস শব্দ দিতে হবে। ভার্সেস শব্দ দেওয়ার পরে কার এগেইনস্টে আমি এই আপিলটা করতেছি তার নাম ঠিকানা উল্লেখ করা লাগবে না? হ্যাঁ, তার নাম ঠিকানা উল্লেখ করতে হবে। দেখেন, আপনি যে কোনো একটা নাম ঠিকানা উল্লেখ করে দিতে পারেন। তারপরে দেখেন আপনি নিচে কি লিখছেন, আপনি লিখছেন হচ্ছে যে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট। কেন ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট লিখলাম, তার কারণ হচ্ছে যে আমরা এখানে কি করতেছি, আপিলটা ডিফেন্ডেন্টের এগেইনস্টে দায়ের করতেছি, এই কারণে আমরা এখানে লিখছি হচ্ছে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপরে আসি, আমাদেরকে আপিল ভ্যালুয়েশন এবং সুট ভ্যালুয়েশন উল্লেখ করতে হবে। কোনটা উপরে হবে, আপিল ভ্যালুয়েশন উপরে লিখতে হবে, তার নিচে লিখবো হচ্ছে আমরা সুট ভ্যালুয়েশন। সবসময় খেয়াল রাখবো যে আমরা সিভিল আপিল ড্রাফটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে আপিলের ভ্যালুয়েশনটা উল্লেখ করব, তার নিচে হচ্ছে আমরা কি করব, সুট ভ্যালুয়েশনটা উল্লেখ করব। এরপরে আমরা কি লিখব, এরপরে আমরা আমাদের 7 নম্বর পয়েন্টে চলে আসলাম। 7 নম্বর পয়েন্টে এসে আমরা কি করব, আমাদেরকে ইমপিউন্ড জাজমেন্ট অথবা আপনার ইমপিউন্ড আপনার অর্ডার বা ডিক্রি এটা উল্লেখ করতে হবে। এই যে ইমপিউন্ড জাজমেন্ট, ডিক্রি বা অর্ডার বলতে কি বুঝি আমরা, এটা হচ্ছে যে নিম্ন আদালতের কোন জজ সাহেব কত তারিখে কি রায় দিছে এবং আপনি কিভাবে সংক্ষুব্ধ হয়েছেন, এটা হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে। আমি যখন আপনাদেরকে বিস্তারিত ড্রাফটিংটা স্ক্রিনে দেখাবো
তখন আপনারা এই ইমপিউন জাজমেন্ট ডিক্রি অর্ডার এটা আপনারা আরো ভালো করে বুঝবেন। এরপরে আসি, এরপরে 8 নাম্বার যে পয়েন্টটা, সেখানে আমরা উল্লেখ করব কি, গ্রাউন্ড উল্লেখ করব। গ্রাউন্ড, প্রত্যেকটা সিভিল আপিলে আপনাকে কিছু গ্রাউন্ড উল্লেখ করতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, আপনি যদি কিছু কমন গ্রাউন্ড মুখস্থ করেন 4 থেকে 5টা, তো এই 4 থেকে 5টা কমন গ্রাউন্ড যদি আপনি মুখস্থ করেন, তাহলে আপনি এই গ্রাউন্ডগুলো কিন্তু আপনি সব সিভিল আপিল ড্রাফটিং এ লিখতে পারবেন। পাশাপাশি ফ্যাক্টের থেকে আপনি যদি একটা দুইটা টেনে নিয়ে আসতে পারেন, তার মানে ফ্যাক্টের সাথে রিলেট করে যদি আরো একটা দুইটা লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রাউন্ডের ঝামেলা কিন্তু শেষ হয়ে গেল। তা আমরা কিন্তু একটু পরে আপনাদেরকে এই ভিডিওতে গ্রাউন্ড কিভাবে লিখবেন, কমন গ্রাউন্ড কোনগুলো, সেইগুলো আমরা কিন্তু দেখাবো। তারপরে আসি আমরা, দেখেন এরপরে আপনাদেরকে লিখতে হবে যে সার্টিফিকেট। সার্টিফিকেটের পরে আপনাদেরকে যেটা করতে হবে সর্বশেষ, সেটা হচ্ছে যে এনক্লোজার অথবা লিস্ট অফ পেপারস। তার মানে হচ্ছে যে আপনি এই সিভিল আপিলের সাথে আপনি যে কাগজপত্রগুলো দিচ্ছেন, সেটা আপনাকে কি করতে হবে, উল্লেখ করতে হবে। এইটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সিভিল আপিলের পুরো ড্রাফটিংটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখাবো। এবং বিগত সালের একটা প্রশ্নের আলোকে আমি আপনাদেরকে সিভিল ড্রাফটিংটা কিন্তু ভালো করে শেখানোর চেষ্টা করব। তা আমি সিভিল আপিলের পুরো ফরম্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অফার দিচ্ছি বা মেসেজ দিচ্ছি, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে যে যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি, যেটার ক্লাস শুরু হবে হচ্ছে 24শে এপ্রিল থেকে। ক্লাসগুলো হবে হচ্ছে শুক্র ও শনিবার রাত 8টার সময়। আমরা সর্বমোট 30টা ক্লাস নিব। এই 30টা ক্লাস জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 30টা ক্লাসের রেকর্ডের ব্যবস্থা থাকবে এবং এই 30টা ক্লাসের কোর্সের সাথে আমরা 3টা স্পেশাল হ্যান্ডনোট আপনাদেরকে দিব। একটা হচ্ছে সিভিল আপিলের ড্রাফটিং এর উপরে স্পেশাল হ্যান্ডনোট, একটা হচ্ছে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর উপরে স্পেশাল হ্যান্ডনোট, এবং একটা হচ্ছে রিটের উপরে আপনার স্পেশাল হ্যান্ডনোট। তা এই 3টা স্পেশাল হ্যান্ডনোট কিন্তু আমাদের এই কোর্সের সাথে আমরা ফ্রিতেই দিব। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট আপনাদের জন্য কিন্তু একটা ভালো ডিসকাউন্টের ব্যবস্থা আছে। এবং সেটা হচ্ছে যে যদি 15ই এপ্রিলের মধ্যে আপনারা ভর্তি কার্য সম্পন্ন করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আমি আবারও বলতেছি, 8,000 টাকা হচ্ছে কোর্স ফি। 24শে এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, কিন্তু 15ই এপ্রিলের মধ্যে যদি আপনি ভর্তি হন, তাহলে সেই ক্ষেত্রে 3,000 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ আপনি 5,000 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন, 30টা স্পেশাল জুম ক্লাস করতে পারবেন, 30টা ক্লাসের রেকর্ড পাবেন, এবং এটার সাথে স্পেশাল 3টা নোটও কিন্তু আমরা দিয়ে দিব। তা আমি এখন আপনাদেরকে বিগত সালের একটা প্রশ্নের আলোকে একটা সিভিল ড্রাফটিং এর A to Z দেখাবো। তা আমি প্রথমে বিগত সালের যে প্রশ্নটা আলোচনা করব, তা সেটা আমি সামারিটা একটু বলে নিই যে ফ্যাক্টটা মূলত কি ছিল। ফ্যাক্টটা ছিল হচ্ছে যে বাদী পি 4/11/2020 তারিখে জামালপুর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে টাইটেল স্যুট নং 10/2020 দায়ের করেন বিবাদী এ, বি এবং সি এর বিরুদ্ধে। বাদীর এই মোকদ্দমাটি ছিল মূলত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা। এবং দেখেন বাদী তার আর্জিতে কি দাবি করছে। বাদী তার আর্জিতে দাবি করতেছে যে নালিশি ভূমিটি মূলত সি এর মালিকানাধীন ছিল এবং বিবাদী সি এর সাথে বাদী এর একটা চুক্তি হয় যে বিবাদী সি 40 কোটি টাকার বিনিময়ে বাদী এর কাছে একটা জমি হস্তান্তর করবে এবং বিবাদী সি 20 কোটি টাকা অ্যাডভান্স মানি হিসেবে গ্রহণ করে এবং বায়না চুক্তিপত্রে স্বাক্ষর করে। এবং এই বায়না চুক্তিপত্রের শর্ত অনুযায়ী বিবাদী সি পরবর্তী 1 বছরের মধ্যে বাদী পি কে জমিটি কবলা দলিল মূলে রেজিস্ট্রি করে দিবে। কিন্তু পরবর্তীতে কি হয়? পরবর্তীতে দেখা যায় যে বিবাদী এ এবং বি, এই বাদী পি এবং সি এর মধ্যে যে চুক্তি আছে, এটা জানার পরেও বিবাদী সি এর কাছ থেকে ওই জমিটি
ক্রয় করে ফেলে এবং বাদী পি যখন অবশিষ্ট টাকা দিয়ে ওই জমিটি ক্রয় করতে যায় তখন বিবাদী সি ওই জমিটি বিক্রি করতে অস্বীকার করে। বাধ্য হয়ে বাদী পি প্রথম যুগ্ম জেলা জজ আদালত জামালপুরে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। এই মোকদ্দমাতে বিবাদী সি কোনো ধরনের কোনো লিখিত জবাব দেয় না, কন্টেস্ট করে না, কিন্তু বিবাদী এ ও বি লিখিত জবাব দাখিল করে এবং তারা যুক্তি দেখায় যে আদালত এই ক্ষেত্রে বিবাদী এ এবং বি এর বিরুদ্ধে কোনো ডিক্রি দিতে পারবে না, কারণ বিবাদী এ এবং বি ওই চুক্তির কোনো পক্ষ ছিল না। পাশাপাশি আদালত বিবাদী সি এর বিরুদ্ধেও কোনো ডিক্রি দিতে পারবে না, কারণ সি অলরেডি জমিটি বিবাদী এ এবং বি এর বরাবর হস্তান্তর করে দিয়েছে। বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত বিবাদীর এই লিখিত জবাবের উপরে সন্তুষ্ট হয়ে বাদীর মোকদ্দমাটি খারিজ করে দেয় এবং বাদীর এই মোকদ্দমা খারিজ করে আদালত একটা ডিক্রি দেয়। এখন হচ্ছে বাদীর করণীয় কি, বাদী পি এখন কি করতে পারবে? তা দেখেন এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আদালত কি করছে, আদালত বাদীর মোকদ্দমা খারিজ করে একটা ডিক্রি দিছে। ডিক্রির বিরুদ্ধে আসলে প্রতিকার কি? ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে যে আপিল দায়ের করতে হবে। তার মানে বিবাদী পি কে এখন আপিল দায়ের করতে হবে। তা আপিল দায়ের করার ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন যদি পরীক্ষার হলে আসে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আগে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে আগে প্রথমে কিন্তু অ্যান্সারটা লিখে নিতে হবে আর কি, যে আপনার প্রশ্ন কিন্তু ফ্ল্যাট কোশ্চেন আসবে না, প্রবলেমেটিক কোশ্চেন আসবে এবং সেখানে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, যে আপনি আপিল করবেন না রিভিশন করবেন সেটার অ্যান্সারটা কিন্তু আপনাকে আগে লিখে নিতে হবে। তা চলেন আমরা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ড্রাফটিংটা, আমি আপনাদেরকে স্ক্রিনে সুন্দর করে দেখাবো এবং সহজ করে বোঝানোর চেষ্টা করব। তা আমরা এই প্রশ্নটা হুবহু আগে একটু দেখি। প্রশ্নটা আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ইংরেজি যে প্রশ্নটা 2024 সালে এসেছিল হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায়, সেই প্রশ্নটা আমরা আপনাদেরকে হুবহু আবার দেখাচ্ছি। দেখানোর পরে আমরা এই প্রশ্নের আলোকে কিভাবে আপনারা প্রথমে প্রশ্নের উত্তরটা লিখবেন এবং তারপরে কিভাবে আপনারা এ টু জেড ড্রাফটিংটা করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এটা হচ্ছে 2024 সালের একটা প্রশ্ন। প্রশ্নটা আমি পড়তেছি। প্লেইন্টিফ পি ফাইল টাইটেল স্যুট নং 10/2020 in the first court of Joint District Judge Jamalpur on 4/11/2020 against A, B and C for a specific performance of contract valuing the suit at taka 40 crore and stating in the plaint inter alia that the suit land originally belonged to C, who on 1/1/2019 entered into a contract for sale of the land in suit to P for a consideration of taka 40 crore and on receipt of taka 20 crore as earnest money executed a bainapatro with stipulation that C would execute Qobla within 1 year from the date of the contract. দেখেন এখানে সংক্ষেপে যদি বলি, আমি আগেই আপনাদেরকে বাংলায় সংক্ষেপে বলে দিছি। এখানে মূলত কি হয়েছে, পি কি করছে, একটা টাইটেল স্যুট ফাইল করছে, ঠিক আছে, প্রথম যুগ্ম জেলা জজ আদালত জামালপুরে, এবং এই টাইটেল স্যুটটা সে এ, বি এবং সি এর বিরুদ্ধে ফাইল করেছে এবং সে আরজিতে যে বক্তব্য দিয়েছে সেটা হচ্ছে যে সি এর সাথে তার একটা চুক্তি ছিল, সি 40 কোটি টাকার বিনিময়ে তার কাছে একটা জমি হস্তান্তর করবে এবং সি কি করছে, অলরেডি 20 কোটি টাকা আর্নেস্ট মানি হিসেবে গ্রহণ করছে এবং ওই বায়নাপত্রের শর্ত অনুযায়ী সি কি করবে, 1 বছরের মধ্যে জমিটা পি এর বরাবর রেজিস্ট্রি করে দিবে। দেখেন তারপরে কি হলো, সাবসিকুয়েন্টলি অন 11/11/2019 ডিফেন্ডেন্ট এ অ্যান্ড বি purchased the same land from C with notice of the earlier contract and that P brought the instant suit after C had denied to execute and registered the Qobla upon receipt of the balance consideration money tendered. দেখেন বিবাদী এ আর বি কি করছে, ওই জমিটা কিন্তু সি এর কাছ থেকে কিনে নিছে এবং বিবাদী এ আর বি কিন্তু
সি আর পি এর মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি সম্পর্কে কিন্তু অবগত ছিল, অবগত থাকার পরেও কিন্তু তারা ওই জমিটা কিনছে এবং বাদী পি যখন অবশিষ্ট টাকা দিয়ে ওই জমিটা রেজিস্ট্রি করার জন্য বিবাদী সি কে বলল, তখন বিবাদী সি কি করলো, ডিনাই করলো, অস্বীকার করলো এবং যার দরুন বাধ্য হয়ে বাদী পি এই মোকদ্দমাটা দায়ের করে। তারপরে দেখেন সি নেভার অ্যাপিয়ার্ড এন্ড কন্টেস্টেড দ্য সুট, সি কখনোই কি করেনি, অ্যাপিয়ার হয়নি আর এই মামলাতে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এ এন্ড বি জয়েন্টলি ফাইলড এ রিটেন স্টেটমেন্ট and contested the suit stating inter alia that decree of a specific performance of contract could not be passed against them for the reason that they were not parties to the contract and that decree could not be passed also against C as he had transferred the land in suit to A and B। দেখেন এখানে যে কথা বলতেছে যে এ এবং বি তারা জয়েন্টলি একটা রিটেন স্টেটমেন্ট দাখিল করে এবং তারা আদালতকে বলে যে আদালত এ এবং বি এর বিরুদ্ধে কোনো ডিক্রি দিতে পারবে না, কারণ এ এবং বি ওই চুক্তির কোনো পক্ষ ছিল না। এবং তারা আরো বলে আদালত সি এর বিরুদ্ধে কোনো ডিক্রি দিতে পারবে না, কারণ কি, কারণ সি অলরেডি ওই জমিটা ট্রান্সফার করে দিছে এ এবং বি এর কাছে। আমাদের আসল জায়গা কোনটা সেটা আমরা দেখব। অনেক সময় এত বড় প্রশ্ন পড়ে বোঝাটা কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যায়, তা সেই জন্য আপনারা কি করবেন, আপনারা কিন্তু আদালত কি রায় দিছে সেটার উপরে ফোকাস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে আপিল দায়ের করতে হবে নাকি রিভিশন দায়ের করতে হবে। কিন্তু তারপরেও আপনাকে পুরো প্রশ্নটা বুঝতে হবে, তাহলে আপনার জন্য গ্রাউন্ড লিখতে সুবিধা হবে। তাহলে আমরা এখন দেখব যে আদালত কি রায় দিয়েছে। দেখেন, দ্য লার্নেড ট্রায়াল কোর্ট রিলাইং অন দ্য আর্গুমেন্টস অ্যাডভান্সড বাই দ্য ডিফেন্ডেন্ট dismissed the suit on 3/3/2022 followed by signing of decree on 10/3/2022। এখানে লার্নেড ট্রায়াল কোর্ট কি করছে, বিবাদী এ এবং বি এর আর্গুমেন্টের উপরে বেস করে বাদী পি এর মোকদ্দমাটা খারিজ করে দিছে এবং সেটার উপরে আদালত কি করছে, একটা ডিক্রি দিছে। আদালত মোকদ্দমা খারিজ করছে 3/3/2022 এবং ডিক্রি দিয়েছে 10/3/2022। তার মানে আদালত এখানে মোকদ্দমা খারিজ করে একটা ডিক্রি দিছে, তাহলে এখানে আমাদের বাদী পি সংক্ষুব্ধ হয়েছে। তাহলে এখন বাদী পি কে কি করতে হবে, ডিক্রির বিরুদ্ধে বাদী পি কি করবে, ডিক্রির বিরুদ্ধে বাদী পি আপিল দায়ের করবে। তার মানে আমাদেরকে এখন আপিলের একটা ড্রাফটিং দায়ের করতে হবে। আমরা আপিলের ড্রাফটিং তো অবশ্যই দায়ের করব, কিন্তু আমাদেরকে আগে অ্যানসারটা লিখে নিতে হবে। কেন অ্যানসার লিখে নিতে হবে, দেখেন এই প্রশ্নের শেষ অংশে দেখেন কি বলতেছে, সাজেস্ট পি the next course of action for remedy against the aforesaid judgment and decree as per relevant laws and prepare a draft to that effect for presentation in the appropriate court। তাহলে দেখেন এই প্রশ্নের শেষ অংশে কিন্তু বলতেছে যে পি কে একটা সাজেশন দেন যে পি এখন পরবর্তীতে কি স্টেপ নিবে। তাহলে আপনাদেরকে কিন্তু আগে অ্যানসারটা লিখে নিতে হবে। দেখেন আমরা স্ক্রিনে অ্যানসারটা দেখাচ্ছি, আপনারা অ্যানসারটা দেখতে পাচ্ছেন। ইন লাইট অফ দ্য অ্যাবভ মেনশনড ইনসিডেন্ট ইট ইজ এভিডেন্ট দ্যাট অ্যান আপিল শুড বি ড্রাফটেড। অ্যাকর্ডিংলি মাই কনসিডার্ড অ্যাডভাইস টু দ্য প্লেন্টিফ পি ইজ টু প্রসিড উইথ দ্য প্রিপারেশন অ্যান্ড ফাইলিং অফ দ্য আপিল। তাহলে দেখেন যে এখানে আপিল করতে হবে সেটা কিন্তু আপনাকে প্রথমে লিখে নিতে হবে, 2-3 লাইনে কিন্তু আপনাকে লিখে নিতে হবে যে এখানে আপিল দায়ের করতে হবে। এরপর হচ্ছে আপনি কি করবেন, এরপর হচ্ছে আপনি ড্রাফটিংটা লিখবেন। আমি আপনাদেরকে প্রথমেই ড্রাফটিং এর ফরম্যাটটা কিন্তু সংক্ষেপে বলেছিলাম, সেটাই কিন্তু এখন আমরা কি করব, বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব হচ্ছে ডিস্ট্রিক্ট। দেখেন আমরা কিন্তু ডিস্ট্রিক্ট লিখেছি, ডিস্ট্রিক্ট জামালপুর, এবং ডিস্ট্রিক্টটা কিন্তু আমরা বড় হাতের লিখেছি। তারপরে যাই আমরা কি করব, দেখেন এই যে ডিস্ট্রিক্ট জামালপুর যেখানে লিখছি সেখান থেকে কিন্তু আমাদেরকে একটু কি করতে হবে, একটু কিন্তু আমাদের ডান সাইডে চেপে আসতে হবে। তারপরে আমরা কি লিখবো, দেখেন ইন দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তার নিচে আমরা লিখছি কি হাইকোর্ট ডিভিশন, তার নিচে আমরা লিখছি সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, তার নিচে আমরা লিখছি মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। তার মানে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, কোর্টের নাম ও এখতিয়ার লিখতে হবে। আমরা সুপ্রিম কোর্টের কাছে এসেছি, এজন্য ইন দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ লিখেছি। তার নিচে হচ্ছে সুপ্রিম কোর্টের আমরা হাইকোর্ট ডিভিশনের কাছে আপিল করছি,
এই জন্য আমরা হাইকোর্ট ডিভিশন লিখেছি তার নিচে দেখেন আমাদের যেহেতু এটা সিভিল আপিল সেজন্য আমরা লিখছি সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, এবং যেহেতু আমরা ডিক্রির এগেইনস্টে আপিল করছি এই কারণে আমরা লিখছি মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। এরপরে দেখেন আমাদেরকে কি করতে হবে, আপিল নাম্বার উল্লেখ করতে হবে। তা আমরা দেখেন লিখেছি ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ... অফ 2022। তারপরে দেখেন ফার্স্ট আপিল নাম্বার ... অফ 2022। এরপরে কিন্তু আমাদেরকে ইন দ্য ম্যাটার অফ লিখতে হবে। আমরা কিন্তু ইন দ্য ম্যাটার অফ লিখেছি, লেখার পরে তার নিচে দেখেন আমরা কি করেছি, তার নিচে দেখেন আমরা যে পক্ষগণের নাম ঠিকানা উল্লেখ করেছি। তা আমরা প্রথমে অ্যাপিলেন্টের নাম ঠিকানা উল্লেখ করেছি, যেহেতু এখানে প্লেইন্টিফ আপিল করেছে সেহেতু আমরা লিখেছি কি প্লেইন্টিফ অ্যাপিলেন্ট, এবং আমরা প্রথমে নাম ঠিকানা দিয়েছি প্লেইন্টিফ অ্যাপিলেন্টের। তার নিচে আমরা ভার্সেস লিখছি, ভার্সেস লিখে আমরা কি করছি দেখেন ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্টের আমরা নাম ঠিকানা উল্লেখ করেছি। এরপরে দেখেন আমরা কি করছি আপিল ভ্যালু উল্লেখ করেছি, তার নিচে আমরা সুট ভ্যালু উল্লেখ করেছি, এবং তারপরে আমরা কিন্তু ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিক্রি উল্লেখ করেছি। দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখেন বিং এগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড ডিক্রি ডেটেড 3/3/2022, ডিক্রি সাইন অন 10/3/2022, পাসড বাই এমডি হুমায়ুন দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট জামালপুর ইন দ্য টাইটেল সুট নাম্বার 10 of 2020, suit filed on 4/11/2020, dismissing the suit. The plaintiff appellant above named begs to prefer this appeal before this honorable court on the following amongst other. তা সংক্ষেপে যদি আমি বলি যে আমরা ইমপিউন জাজমেন্টে কি উল্লেখ করব, যে আমরা কোন আদালতের রায়ে সংক্ষুব্ধ হইছি, কোন জজের রায়ে সংক্ষুব্ধ হইছি, কত তারিখের রায়ে আমরা সংক্ষুব্ধ হইছি, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে ইমপিউন জাজমেন্ট এবং ডিক্রির মধ্যে উল্লেখ করতে হবে। এবার চলে আসি গ্রাউন্ডে। আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে আমরা 4-5টা কমন গ্রাউন্ড কিন্তু আমরা কি করব মুখস্থ রাখবো, এবং এই 4-5টা যে কমন গ্রাউন্ড আমরা মুখস্থ রাখবো সেগুলোই কিন্তু আমরা কি করতে পারবো প্রত্যেকটা সিভিল আপিলের ড্রাফটিং এর মধ্যে আমরা উল্লেখ করতে পারবো। বুঝতে পারছি কিনা? আর 2-1টা আমরা ফ্যাক্টর থেকে টেনে নিয়ে আসবো। দেখেন প্রথম কমন গ্রাউন্ডটা দেখেন, ফর দ্যাট দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিক্রি পাসড বাই দ্য কোর্ট বিলো ইজ হাইলি আনলফুল, ইলিগাল, নাল অ্যান্ড ভয়েড, এক্সট্রানিয়াস অ্যান্ড হাইলি ক্যাপ্রিসিয়াস অ্যান্ড ইজ নট সাস্টেইনেবল অ্যান্ড লায়াবল টু বি সেট অ্যাসাইড। দেখেন যেহেতু নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত আপত্তিকর রায় ও ডিক্রি সম্পূর্ণ অবৈধ, বেআইনি, আইনগত অকার্যকর, অপ্রাসঙ্গিক এবং অত্যন্ত একপক্ষীয়, সুতরাং তা টিকবে না এবং বাতিলযোগ্য। তারপরটা দেখেন এটাও কমন গ্রাউন্ড, ফর দ্যাট দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিক্রি আন্ডার আপিল ইজ হাইলি আরবিট্রারি, পারভার্স and has been passed in flagrant violation of principle of natural justice, and therefore the same is not sustainable and is liable to be set aside. দেখেন যেহেতু আপিলাধীন রায় ও ডিক্রি অত্যন্ত স্বেচ্ছাচারী, বিভ্রান্তিকর এবং স্বাভাবিক ন্যায় বিচারের মূলনীতি স্পষ্ট লঙ্ঘন করে প্রদান করা হয়েছে, তাই তা টিকবে না এবং বাতিল করা উচিত। তারপরে দেখেন ফর দ্যাট the learned trial court has based its findings on surmises and conjectures, and as such the impugned judgment and decree is liable to be set aside. যেহেতু সম্মানিত ট্রায়াল কোর্ট তার সিদ্ধান্ত অনুমান ও আন্দাজের উপরে ভিত্তি করে করেছে, যা বাতিল হওয়া উচিত। তারপরেরটাও দেখেন কমন গ্রাউন্ড, ফর দ্যাট দ্য লার্নেড কোর্ট বিলো হ্যাজ নট অ্যাপ্লাইড জুডিশিয়াল মাইন্ড while interpreting the evidence of the parties, nor has taken into consideration the well-settled judicial decisions and principles of legal jurisprudence while making final conclusion of the case, and therefore the judgment and decree is liable to be set aside. দেখেন এটার মানে কি, দেখেন এটার অর্থ কি দাঁড়াচ্ছে, যেহেতু নিম্ন আদালত পক্ষগুলোর প্রমাণাদি ব্যাখ্যা করার সময় বিচারিক মনোভাব প্রয়োগ করেননি এবং সুপ্রতিষ্ঠিত বিচারিক সিদ্ধান্ত ও আইনি নীতিমালা বিবেচনায় আনে নাই, তাই রায় ও ডিক্রি বাতিল হওয়া উচিত। তারপরেরটাও দেখেন কমন গ্রাউন্ড, ফর দ্যাট দ্য লার্নেড ট্রায়াল কোর্ট হ্যাজ ফেইলড টু ফ্রেম ইস্যুস প্রপারলি অ্যান্ড দ্য লার্নেড ট্রায়াল কোর্ট মিসআন্ডারস্টুড দ্য প্লিডিংস
and as such impugned judgment and decree is liable to be set aside. যেহেতু ট্রায়াল কোর্ট সঠিকভাবে ইস্যু নির্ধারণে ব্যর্থ হয়েছে এবং মামলার বিবরণ বুঝতে ভুল করেছে, সুতরাং আপত্তিকর রায় ও ডিক্রি বাতিল হওয়া উচিত। তারপরে আসি দেখেন, for that the documents and papers produced by the plaintiff in the suit for proving his case all are admissible in evidence, but the court below has failed to take them as evidence and thus the same is liable to be set aside. যেহেতু বাদী মামলায় তার দাবি প্রমাণের জন্য যে সকল দলিল ও কাগজপত্র আদালতে উপস্থাপন করেছেন সেগুলো সঠিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য ছিল, কিন্তু নিম্ন আদালত সেগুলো গ্রহণ করেনি এবং এমন রায় ও ডিক্রি বাতিল হওয়া উচিত। তাহলে এই গ্রাউন্ডগুলো কিন্তু সব কমন গ্রাউন্ড এবং এই কমন গ্রাউন্ডগুলো কিন্তু আপনি যদি মুখস্থ রাখেন তাহলে আপনি কিন্তু যতগুলো সিভিল আপিলের ড্রাফটিং আসবে সবগুলোতেই কাজে লাগাতে পারবেন। দেখেন আমরা এখন একটা গ্রাউন্ড ফ্যাক্টের থেকে টেনে নিয়ে আসছি, খেয়াল করেন। ফর দ্যাট দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মে বি এনফোর্সড এগেইনস্ট সাবসিকুয়েন্ট পারচেসার্স অলদো they were not parties to the contract, but the learned court has failed to understand it, and as such the impugned judgment and decree is liable to be set aside. যেহেতু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পরবর্তী ক্রেতাদের বিরুদ্ধে কার্যকর করা যেতে পারে যদিও তারা চুক্তির পক্ষ নয়, কিন্তু আদালত এই বিষয়টি বুঝতে পারেনি, সুতরাং আপত্তিকর রায় ও ডিক্রিটি বাতিল হওয়া উচিত। তাহলে এই একটা গ্রাউন্ড কিন্তু আমরা শুধু ফ্যাক্টের থেকে নিয়ে আসছি, আর আগের 5টা গ্রাউন্ড কিন্তু ছিল কমন গ্রাউন্ড। আর সর্বশেষ যেটা বলবো এটাও কিন্তু একটা কমন গ্রাউন্ড, এটাও আপনারা প্রত্যেকটা সিভিল আপিল ড্রাফটিং এ লিখতে পারবেন। দেখেন, ফর দ্যাট দ্য আপিল ইজ ওয়েল ইন টাইম and the above noted circumstances it is very much clear that the impugned judgment and decree is not sustainable and is liable to be set aside. যেহেতু আপিল সময় মতো দায়ের করা হয়েছে এবং উপরে বর্ণিত কারণে স্পষ্ট যে আপত্তিকর রায় ও ডিক্রিটি টিকবে না এবং বাতিল করা উচিত। তাহলে আমাদের গ্রাউন্ড কিন্তু সব শেষ। এখন আমরা চলে যাব সার্টিফিকেট লিখতে হবে আমাদেরকে। এই সার্টিফিকেটও আপনারা কিন্তু একটা মুখস্থ করলে যতগুলো সিভিল আপিলের ড্রাফটিং আপনি করবেন সবগুলোতেই কিন্তু আপনি একই কথা লিখতে পারবেন। দেখেন, সার্টিফিকেট, আই সার্টিফাই দ্যাট the above grounds are good grounds for appeal and the rest will be submitted at the time of hearing of appeal. তার নিচে দেখেন আপনাকে ডট ডট দিয়ে অ্যাডভোকেট লিখতে হবে। এরপরে দেখেন আমরা কি করছি, ফর দ্য প্লেইন্টিফ অবলিক অ্যাপিলেন্ট। এরপরে দেখেন সর্বশেষ আপনাদেরকে লিস্ট অফ পেপারস দিতে হবে। আমরা দেখেন এখানে লিস্ট অফ পেপারস দিয়েছি, মেমো অফ আপিল 1 কপি, ওকালতনামা 1 কপি, জাজমেন্ট অ্যান্ড ডিক্রি 1 কপি, সেকেন্ড জাজেস কপি 1 কপি, টোটাল 4 কপি আমরা এখানে দিয়েছি। তাহলে আমরা কিন্তু একটা সিভিল আপিল ড্রাফটিং এর A to Z কিন্তু আমরা দেখলাম। আমরা যে কোর্সটা চালু করতেছি ওই কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটা আপিলের ড্রাফটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা ওই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। দেখেন, হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা কিন্তু অনেক সহজ যদি আপনি এটা টেকনিক্যালি প্রিপারেশন নেন, আদারওয়াইজ কিন্তু এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বিশেষ করে প্রশ্ন যখন প্রবলেমেটিক আসবে এবং আপিলের ড্রাফটিং করতে হবে না রিভিশনের ড্রাফটিং করতে হবে, আবার ক্রিমিনালের ক্ষেত্রে আপনাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে, এই ধরনের প্রবলেমেটিক কোশ্চেন যদি আপনি ভালোভাবে সলভ না করতে পারেন তখন কিন্তু আপনার পুরো অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। বিশেষ করে আমরা যদি 2025 সালের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি সিভিল পার্টে কিন্তু 2টা রিভিশন দিছে। তাহলে যারা ধরতে পারেনি প্রশ্ন, অনেকেই তো মনে করছে যে একটা আপিল আসছে একটা রিভিশন আসছে, এবং আমার পরিচিত অনেকেই এবং আমাদের আগের বছরের অনেক ছাত্ররাও কিন্তু এই ভুলটা করেছে যে রিভিশন করতে হবে কিন্তু সে আপিলের ড্রাফটিং করে আসছে। আবার দেখেন 2025 সালে কিন্তু ক্রিমিনাল পার্ট থেকে কিন্তু আপনার 2টা ক্রিমিনাল আপিল আসছে, কোয়াশমেন্ট কিন্তু আসেনি। তো অনেকেই কিন্তু কোয়াশমেন্টও কিন্তু লিখে আসছে। তো এই যে ধরনের ভুলগুলো এইগুলো করলে কিন্তু আপনার ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই জন্য বিস্তারিত একটা প্রিপারেশন কিন্তু আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদের জন্য প্রোভাইড করব। যারা আপনারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আমাদের এই ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।
শেষ করার পূর্বে আমি আবারও আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে একটু জানাচ্ছি। যারা আপনারা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আমরা একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। 24শে এপ্রিল থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। কোর্স ফি 8,000 টাকা, কিন্তু যদি আপনি 15 এপ্রিলের মধ্যে ভর্তি হন 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ আপনি 5,000 টাকার মধ্যে এই কোর্সটা সম্পন্ন করতে পারবেন। 5,000 টাকার মধ্যে আপনি 30টা স্পেশাল জুম ক্লাস করতে পারবেন, এই 30টা ক্লাসের রেকর্ড পাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই কোর্সের সাথে কিন্তু 3টা স্পেশাল নোটও প্রোভাইড করতেছি। সিভিল পার্টের জন্য একটা নোট, ক্রিমিনাল পার্টের জন্য একটা নোট এবং রিটের জন্য একটা নোট। যারা আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আমাদের বোনাফাইড ল একাডেমির যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের মেসেঞ্জারও নক করতে পারেন। আবার আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারও যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।